তো বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল ক্লাসে আমরা 124-এর 6 অর্থাৎ বিনা পরোয়ানায় গ্রেপ্তার, অর্থাৎ যে শর্তে কোনো আসামিকে জামিন দেওয়া হয়েছিল সেই শর্ত যদি না মানে এই ক্ষেত্রে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। 124-এর 6 পর্যন্ত আমরা পড়াইছিলাম। আচ্ছা, এখন আমরা পড়বো 124-এর 6 পর্যন্ত পড়াইছিলাম। 127 থেকে আজকে আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ। বেআইনি সমাবেশ, ছত্রভঙ্গের পদ্ধতি 127 এবং 128। তাহলে বেআইনি সমাবেশ আমরা কিভাবে ছত্রভঙ্গ করব? 127 ফৌজদারি কার্যবিধি আইনের 127-এ বলছে যে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট যে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য প্রথমে সে মৌখিকভাবে নির্দেশ দিবেন। তাহলে 127 হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ। তাহলে 127-এ কি প্রথমে কি করবে? মৌখিকভাবে নির্দেশ দিবে। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য প্রথমে মৌখিকভাবে নির্দেশ দিবে। ধারা কত? 127। আর যদি মৌখিকভাবে নির্দেশ না মানে, তবে এই কথাগুলি কিন্তু বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য যে পুলিশ অফিসার মৌখিকভাবে নির্দেশ দিবে, এটা তো আমরা পিআরবি 142-এ পড়ে আসছি। আবার পুলিশ আইনের 30-এর কয়ের একেও কিন্তু এই সম্পর্কে আলোচনা করা আছে। সুতরাং যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার পদ্ধতি আলোচনা করুন অথবা কিভাবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হয়, এই প্রশ্ন আসে, তখন আপনি 127 লিখবেন। সিআরপিসি ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট প্রথমে মৌখিক নির্দেশ দিবে, অথবা ক্ষমতাপ্রাপ্ত অফিসার, এটা লিখতে পারেন, তাহলে আর কোনো ঝামেলা নাই। ক্ষমতাপ্রাপ্ত অফিসার প্রথমে কি করবে? মৌখিক ভাবে নির্দেশ দিবে। আচ্ছা, 128-এ বলছে যদি মৌখিক ভাবে নির্দেশ না মানে, ঠিক আছে, তখন এই ক্ষেত্রে বল প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। অর্থাৎ মৌখিক ভাবে নির্দেশ না মানলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অফিসার বল প্রয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু গুলিও চালাতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে 128-এ হচ্ছে বল প্রয়োগ করে বেআইনি সমাবেশ, 127-এ মৌখিক ভাবে নির্দেশ, 128-এ বল প্রয়োগ। এইভাবে শিরোনামগুলি আপনার প্রথমে ছোটস্থ মুখস্থ করে নিবেন। আর 128-এর ক্ষেত্রে পুলিশ আইনের 30-এর কয়ের 2 এবং পিআরবি 143 এই ধারাগুলি আসবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 127 এবং 128 ক্লিয়ার। আবার ডিএমপি অধ্যাদেশে 27, 28, 29, 30 ও বেআইনি সমাবেশ সম্পর্কিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, 129 হচ্ছে সামরিক শক্তি প্রয়োগে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। মানে মৌখিকভাবে নির্দেশ, বল প্রয়োগ ইত্যাদি করার পরেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, এই ক্ষেত্রে সামরিক শক্তি তলব করে, সশস্ত্র বাহিনী তলব করেও আপনার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। এটা কিন্তু আবার পিআরবি 158-তেও বলা আছে। তাহলে 127, 128 এবং 129 এই তিনটা দ্বারা ক্লিয়ার। এবার আসেন 130। 130-এ হচ্ছে সমাবেশ ছত্রভঙ্গে অফিসারের দায়িত্ব। সমাবেশ ছত্রভঙ্গকারী অফিসারের দায়িত্ব, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার বা সামরিক কমিশনপ্রাপ্ত অফিসার বা নন কমিশন অফিসার দ্বারা গ্রেপ্তার বা আটক করাতে পারেন। সমাবেশ ছত্রভঙ্গকারী অধিনায়ক বল প্রয়োগের ক্ষেত্রে যত কম শক্তি প্রয়োগ করে তার কার্য হাসিল করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা হচ্ছে সমাবেশ ছত্রভঙ্গকারী অধিনায়কের দায়িত্ব। অধিনায়ক চেষ্টা করবেন যাতে যত কম শক্তি প্রয়োগ করিয়া এই সমাবেশটা ছত্রভঙ্গ করা যায়। এটার জন্য সবচেয়ে কম মানে শক্তি প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য তিনি চেষ্টা করবেন। এটা হচ্ছে 130। আর 131 হচ্ছে সমাবেশ ছত্রভঙ্গকারী সামরিক অফিসারের দায়িত্ব। সামরিক অফিসার যিনি আসবেন, যদি তাকে কল করা হয়, সামরিক অফিসার তো সবসময় আসে না, যখন সিভিল প্রশাসন বা পুলিশ অফিসার বা সংশ্লিষ্ট অফিসার যখন সামরিক সহায়তা চাবে তখন আসবে। তখন এই ক্ষেত্রে সামরিক অফিসারের কিছু দায়িত্ব আছে, যে ক্ষমতাপ্রাপ্ত সামরিক অফিসার সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিতে পারেন, তবে এই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন করে তার নির্দেশ মান্য করবেন। অর্থাৎ সামরিক সদস্য যারা আসবে তারা অবশ্যই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করে তারপর তারা পরবর্তী কার্যক্রম নিবেন। তাহলে আমরা এটা কিভাবে শিখবো? নিজের ভাষায়, সহজ ভাষায় আগে নখদর্পণে নিয়ে নিতে হবে। আইনটা আসলে কঠিন না। আইনটাকে কি করতে হবে? আপনার নিজের ভাষায় নিয়ে নিতে হবে। কিন্তু আপনি যদি প্রথমেই যদি ফৌজদারির ভাষ্য বা বিশাল বই নিয়ে বসেন, তখন এটা তো সাধু ভাষায় লেখা, আপনার বুঝতে একটু কঠিন হয়। প্রথমত মনে হবে যে সে যদি যতই শিক্ষিত থাক, তাকে যদি প্রথমে দেওয়া হয় ফৌজদারির ভাষ্যতে, মনে হবে যে আমি সাগরে পড়ে গেছি। তো এটা আসলে তাকে বুঝাই দিলে আবার সহজে কিন্তু বোঝা সম্ভব। কিন্তু আইনটা কিন্তু মজারও বিষয়, খুবই ইন্টারেস্টিং যদি বোঝা যায়। তাহলে 127 হচ্ছে কি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য প্রথমে মৌখিক নির্দেশ দিবে। 128 হচ্ছে বল প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। 129 সামরিক শক্তি প্রয়োগ। 130 হচ্ছে
অধিনায়কের কর্তব্য, 131 সামরিক অধিনায়কের কর্তব্য হয়ে গেল। এইভাবে আপনাকে মূল মূল থিম গুলা মানে সূচি গুলা নখদর করে নিয়ে আসতে হবে। তাহলে 108, 27, 28, 29, 30, 31 পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, 132টা একটু পড়তে হবে। 132-এ বলছে সরকারের অনুমতি ছাড়া, অর্থাৎ যেসব ব্যক্তিগণ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। অর্থাৎ মূল কথা, মনে করেন পুলিশ কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গেছে, এখন এই পুলিশের বিরুদ্ধে যদি মামলা করতে যান তখন কি করতে হবে? এই আপনার সরকারের অনুমতি নিয়ে মামলা করতে হবে। এটা আইনে আছে, বাস্তবতা কতটুকু সেটা পরের বিষয়। আইনে বলছে যে যারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে অবশ্যই সরকারের অনুমতি নিয়ে তারপর মামলা করতে হবে। এই হচ্ছে আপনার 132। 132-এর পর 133, 34 এগুলি দরকার নেই, পরীক্ষাতে আসে না। এরপরে আমরা সরাসরি চলে যাবো 144। 144 থেকে নিয়ে 148 এই ধারাগুলি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের করণীয়, এটা কিন্তু ভালো প্রশ্ন। তখন আপনি 144 থেকে 148 পর্যন্ত তারা দিবেন যে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের করণীয় কি। এটা খুবই ভালো প্রশ্ন, এই প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, তো আমরা 144 থেকে 148 পর্যন্ত এখন আমরা বুঝবো। 144-এ হচ্ছে জরুরি আদেশ। মানে জরুরি আদেশ কোনটা? যেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ অফিসারের আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট জরুরি আদেশ জারি করতে পারেন। ঠিক আছে, আর জরুরি আদেশ যেটাকে আমরা বলি, অর্থাৎ নির্ধারিত সময়ে একটা স্থানে কতিপয় লোক জড়ো হইতে পারবে না একসাথে, কোনো মিছিল মিটিং করতে পারবে না, 4জন লোক একসাথে জড়ো হইতে পারবে না, বা 5জন বা 10জন একসাথে জড়ো হয়ে কোনো মিছিল মিটিং, কোনো স্লোগান এইগুলি দিতে পারবে না, সান্ধ্য আইনের মতো আর কি। অর্থাৎ একসাথে জড়ো হইতে পারবে না নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে, এই ধরনের যে আদেশ দেওয়া হয় এটা হচ্ছে জরুরি আদেশ। জরুরি আদেশ সর্বোচ্চ কত দিন পর্যন্ত বলবৎ থাকতে পারে? সর্বোচ্চ 2 মাস। তবে এটা কিন্তু এমসিকিউ আসতে পারে যে জরুরি আদেশ সর্বোচ্চ কতদিন বলবৎ থাকবে? 2 মাস। 2 মাসের বেশি এটা জারি করা যাবে না। ঠিক আছে, আর এই জরুরি আদেশটা মহানগরী এলাকায় প্রযোজ্য হবে না। এটাও কিন্তু এমসিকিউ থাকতে পারে যে জরুরি আদেশ নিচের কোন এলাকায় কার্যকরী হবে না। ফৌজদারি কার্যবিধি 144 ধারার আদেশ কোন এলাকায় কার্যকরী হবে না? লেখা থাকলো যে আপনার মহানগরী এলাকায়, তারপর লেখা থাকলো যে আপনার সিটি কর্পোরেশন এলাকায়, তারপর হচ্ছে পাহাড়ি এলাকায়, ক খ গ। ঠিক আছে, এইভাবে যদি প্রশ্ন থাকে তখন যে আপনার জরুরি আদেশ কোন এলাকায় কার্যকরী হবে না, উত্তর হচ্ছে আপনার মহানগরী এলাকায় জরুরি আদেশ কার্যকরী হবে না। ধারা কত? ধারা হচ্ছে 144। আর সর্বোচ্চ কতদিন পর্যন্ত বলবৎ থাকে? 2 মাস। তাহলে এখানে এমসিকিউ এবং রিটেন দুই ভাবে প্রশ্ন আসতে পারে, অথবা টিকা আসতে পারে জরুরি আদেশ, অথবা জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের করণীয়, বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে 144-এ কি হচ্ছে? জরুরি আদেশ, এটুকু মনে রাখবেন। আচ্ছা, 145-এ হচ্ছে স্থিতি আদেশ। স্থিতি আদেশ কোনটা? অর্থাৎ জমি সংক্রান্ত 2 বা ততোধিক ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তি নিয়ে কোনো বিরোধ দেখা দিলে ম্যাজিস্ট্রেট একটা স্থিতি আদেশ দেন। কিরকম স্থিতি আদেশ? যে এই জমিতে কেউ প্রবেশ করতে পারবে না, এই জমি যেভাবে আছে এইভাবেই থাকবে, এই জমি সরকারের কাছে দায়বদ্ধ, এই জমি অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে কি? স্থিতি আদেশ। 145 হচ্ছে স্থিতি আদেশ, সেটা জমি সংক্রান্ত বিষয়ে দেওয়া হয়। আচ্ছা, 146-এ হচ্ছে ক্রুক আদেশ। অর্থাৎ ক্রুক আদেশটা এটা ওই যে 188-তে পড়ে আসছি ওই ক্রুক না, কিন্তু এই ক্রুকটা হচ্ছে আপনার যে জমিটা, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারে নিয়ে নেওয়া, ম্যাজিস্ট্রেট এই জমিটার ম্যাজিস্ট্রেটের হেফাজতে নেওয়া, এই ধরনের ক্রুক আর কি। অর্থাৎ যদি কোনো জরুরি আদেশ দেওয়ার পর স্থিতি আদেশ দেওয়ার পরেও কোনো জমি যদি নিষ্পত্তি না হয়, এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই সম্পত্তিটা ক্রুক করে, ক্রুক তো স্থাবর সম্পত্তিও ক্রুক করা যায়, অস্থাবর সম্পত্তিও ক্রুক করা যায়। তাই এটা তো যেহেতু স্থাবর সম্পত্তি, সুতরাং এটাও ম্যাজিস্ট্রেট ক্রুক করে নিতে পারে 146-এ, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের দখলে নিয়ে নিতে পারে, এটা অন্য কেউ এখানে আসতে পারবে না। তাহলে প্রথমে দিব জরুরি আদেশ, 45-এ দিব স্থিতি আদেশ, আর 46-এ দিব ক্রুক আদেশ, অর্থাৎ সরকারের পরিপূর্ণ সরকারের ম্যাজিস্ট্রেট হেফাজত। আচ্ছা, এবার আসেন, এইভাবেও যদি নিষ্পত্তি করা না যায়, কোন জমি সংক্রান্ত গ্যাঞ্জাম নিষ্পত্তির জন্য, মারামারি বা এগুলি নিষ্পত্তির জন্য প্রথমে দিল জরুরি আদেশ, তারপর দিল আপনার স্থিতি আদেশ, তারপর দিল ক্রুক আদেশ। এখন এত কিছু করার পরও এই জমির গ্যাঞ্জাম মিটতেছে না,
ঠিক আছে, তখন আদালত দুই পক্ষকে নোটিশের মাধ্যমেই আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারে। এটা হচ্ছে 147। 147 কি তাহলে? 147 হচ্ছে নোটিশ, অর্থাৎ কোন জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য উল্লেখিত কার্যক্রম যদি জরুরি আদেশ, ক্রুক আদেশ এইগুলি দেওয়ার পরেও যদি নিষ্পত্তি না করা যায়, তখন আদালত নোটিশ দিতে পারে, দুই পক্ষকে সামনাসামনি হাজির করে নিষ্পত্তি করে দিতে পারে। এটা হচ্ছে 147। আচ্ছা, 147, দুই পক্ষ হাজির হয়েছে, হাজির হওয়ার পরেও দেখা যাচ্ছে যে জমির কোনো নিষ্পত্তি হচ্ছে না। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিজে ঘটনাস্থলে গিয়া জমির নিষ্পত্তি করতে পারে। এটা হচ্ছে 148। ক্লিয়ার? তাহলে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ম্যাজিস্ট্রেটের কর্তব্য আমরা পেয়ে গেছি। তাহলে 144 জরুরি আদেশ, 145 স্থিতি আদেশ, 146 ক্রুক আদেশ, 147 নোটিশ, 148 সরজমিনে ম্যাজিস্ট্রেট হাজির। দেখছেন, এক কথায় কিন্তু সবগুলি দ্বারা এসে গেছে। এইভাবে আপনি আমি ভিডিওটা দিয়ে দিব না, আমি কিভাবে বলছি এভাবে একদম সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। কিন্তু বইয়ের ভাষা তো একটু বড় করে লেখা, এভাবে হয়তো নোট নিয়ে বড়গুলি একসাথে মুখস্থ করা কঠিন। এই জন্য আপনাকে কি করতে হবে, ছোট ছোট আকারে মুখস্থ করে নিতে হবে, তারপরে আপনি এটার গভীরে যেতে হবে। ঠিক আছে, তারপরে আপনি এটা সারা জীবন আপনি মনে রাখতে পারবেন যদি ছোট ছোট করে শিখেন। তাহলে 146, 144, 45, 46, 47, 48। 144-এ জরুরি আদেশ, 145 তৃতীয় আদেশ, 146 ক্রুক আদেশ, 147 নোটিশ, 148 সরজমিনে হাজির। কত সহজ হয়ে গেল, কিন্তু এখন এটাতে আপনি বিস্তারিত লিখতে পারবেন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ম্যাজিস্ট্রেটের করণীয়, তখন 144, 45, 46, 47, 48 দিবেন। এখন প্রশ্ন হতে পারে যে পুলিশের করণীয়। এখন জমি সংক্রান্ত পুলিশ এর করণীয় হচ্ছে, যদি কোনো পুলিশের আসলে সরাসরি জমি সংক্রান্ত বিষয়ে তো হস্তক্ষেপ করে না, এটা সবাই জানেন। তাইলে কি করতে হবে, ম্যাজিস্ট্রেট যদি কোনো আদেশ দেয়, ম্যাজিস্ট্রেট যদি কোনো আদেশ দেয়, যেমন জরুরি আদেশ দিল, পুলিশ অফিসার এটা জারি করবে, ম্যাজিস্ট্রেটকে সহায়তা করবে। 144, 145, 145-এ হচ্ছে স্মৃতি আদেশ দিল, পুলিশ অফিসার ওই স্মৃতি আদেশটা জারি করবে, তাহলে পুলিশের ভূমিকা আছে না? আচ্ছা, 46-এ হচ্ছে ক্রুক আদেশ। তাহলে এই ক্রুক আদেশ যখন দিব, তখন পুলিশ অফিসার কি করবে, ওই ক্রুক করার জন্য ম্যাজিস্ট্রেটকে সহায়তা করবে। তাহলে পুলিশেরও ভূমিকা আছে। এবং এখানে যদি পরীক্ষা মধ্যে এই প্রশ্ন আসেন যে আইন শৃঙ্খলা রক্ষা করবে পুলিশ, পুলিশ আইনের 23 দ্বারা দিয়ে দিবেন সাথে। হ্যাঁ, আর কোনো বিষয়ে দুর্ঘটনা বা কোনো কিছু হলে পুলিশ আইনের 24 দ্বারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে অবগত করবে। তো এই হচ্ছে পুলিশের দায়িত্ব কর্তব্য। তাহলে যদি পরীক্ষা মধ্যে প্রশ্ন আসে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের কর্তব্য কি, আলোচনা করুন। 44, 45, 46, 47, 48 দ্বারা দিবেন। আচ্ছা, আর যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে বেআইনি সমাবেশ কাকে বলে, বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণের জন্য পুলিশের। আচ্ছা, বেআইনি সমাবেশ কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু ফৌজদারিতে নাই, এভাবে সরাসরি সংজ্ঞাটা দেওয়া নাই। বেআইনি সমাবেশের সংজ্ঞা কিন্তু পেনাল কোড আইনের কত পড়ছেন না, পেনাল কোড আইনের কত বেআইনি সমাবেশের সংজ্ঞা? স্যার 141 স্যার। ভেরি গুড, 141। তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা হচ্ছে, যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে বেআইনি সমাবেশ কাকে বলে, তখন চলে যাবেন আবার পেনাল কোডে। আর বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি, তখন আবার আসতে হবে ফৌজদারিতে। ফৌজদারিতে 127, 128, 129, 30 এগুলিতে আসতে হবে। আর পুলিশ আইনের 30-এর কয়ের 1, কয়ের 2, তারপর হচ্ছে পিআরবির 142, 143 এই ধারাগুলিতে, এই বিডি গুলাতে আসতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বেআইনি সমাবেশ কাকে বলে, বেআইনি সমাবেশ নিষ্পত্তি কিভাবে করা হয়, অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি আলোচনা করুন। আরেকটা প্রশ্ন আমরা পড়লাম যে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের করণীয় কি। এই দুইটা প্রশ্ন আজকে আমরা পড়লাম।